সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির বিশেষ আলোচনা এই সময়ে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছি সেলিম আমরাও খান। দর্শক, আজ আমি দুটি সত্য ঘটনা দিয়ে আজকের শোটি শুরু করতে চাই। এটি হচ্ছে সিলেটের একজন চিকিৎসক, যিনি গরিবের বন্ধু হিসেবে পরিচিত এবং সহকারী অধ্যাপক ছিলেন তিনি। এবং এই মহোদুর্যোগ করোনার ভিতরে তিনি মানুষকে স্বাস্থ্য সেবা দিচ্ছিলেন। হঠাৎ করে তিনি আক্রান্ত হলেন করোনায়, এবং এর পরের ঘটনাটি হলো যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানোর জন্য দাবি করা হলো, কিন্তু বলা হলো যে তিনি প্রোটোকলের ভিতরে পড়েন না। অন্যদিকে একটি সরকারি আইসিইউ অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনার জন্য অনুরোধ করা হলো, কিন্তু সেটিও প্রত্যাখ্যাত হলো। পরবর্তী পর্যায়ে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় এসে তিনি 7ই এপ্রিল ভোর 4টায় মারা গেলেন এই গরিবের বন্ধু। বিষয়টি হৃদয় বেদরক নিঃসন্দেহ। আরেকটি ঘটনা, নারায়ণগঞ্জের গিটার বাদক হিরো লিসান, একজন তরুণ, তিনি করোনায় মারা গেলেন। রাস্তায় তার লাশ পড়ে থাকলো, তার আত্মীয় স্বজন নিকটতর কেউ এগুলেন না, পাড়ার প্রতিবেশী কেউ এগুলেন না। একজন অ্যাম্বুলেন্সের মালিক লাশটি উদ্ধারের জন্য গেলেন, কিন্তু এলাকার লোকজন সে অ্যাম্বুলেন্সটিকে তাড়িয়ে দিলে পরবর্তী পর্যায়ে একটি পুলিশের দল জীবনের ঝুঁকি নিয়ে সে লাশটিকে উদ্ধার করলো এবং দাফন সম্পন্ন করলো। এই দুটি ঘটনাই কিন্তু আমাদের সমাজের একটি চিত্র এবং হৃদয়কে স্পর্শ করে যায় যে আমরা কোথায় আছি বা কি ঘটতে যাচ্ছে আমাদের দেশে। এরই ভিতরে বাংলাদেশ পুলিশের প্রায় 854 জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন, 5 জন মারা গেছেন। একজন ডাক্তার, যিনি মইনুদ্দিন সিলেটের, তিনি মারা গেছেন। এবং আমি 23 এপ্রিল পর্যন্ত বলছি, সেখানে 231 জন চিকিৎসক যারা আক্রান্ত হয়েছেন করোনায় এবং অসংখ্য স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের সুরক্ষার প্রশ্নটি যা বারবার তারা উত্থাপন করেছেন। আমরা এই জন্য আজকের এই শিরোনামটি করেছি, করোনা যোদ্ধারা কতটুকু সুরক্ষিত। আর এই বিষয় আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত আছেন মোহাম্মদ মুখলিসুর রহমান, বিপিএম বার সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, রয়েছেন ডক্টর নিরুপম দাস, মুখপাত্র ডক্টরস ফাউন্ডেশন, এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ শহীদুল্লাহ, দপ্তর সম্পাদক বিএমএ। আসবার জন্য আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, অনুষ্ঠানটি ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/mytv বাংলা, এবং ইউটিউবেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনার বিষয়, করোনা যোদ্ধারা কতটুকু সুরক্ষিত। প্রথমেই আমি নিরুপম দাস, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো ডক্টরস ফাউন্ডেশনের মুখপাত্র এবং বিভিন্ন জায়গায় আমরা সাক্ষাৎকার করেছি, বিবিসি সহ গণমাধ্যমে এসেছি, এবং আপনি উদ্বেগের কথা বলেছেন যে ডাক্তাররা কোনো টাকা চায় না, অর্থ চায় না, তারা চায় সুরক্ষা, জনগণকে তারা সেবা দিতে চায়। কিন্তু যে যথাযথ বিষয়টি কেন জানি দপ্তর থেকে বা কর্তৃপক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে না, ফলে এই ঘটনা ঘটছে। এই বিষয়টি যদি আপনি বিস্তারিত বলেন। প্রথমেই আমি শোক প্রকাশ করতে চাই যে এই পর্যন্ত একজন না 2 জন চিকিৎসক শহীদ হয়েছে। গতকাল অধ্যাপক কর্নেল অবসরপ্রাপ্ত ডাক্তার মনিরুজ্জামান স্যার মৃত্যুবরণ করেন কোভিড-19 আক্রান্ত হয়ে, আর 5 জন পুলিশও ইতিমধ্যে শহীদ হয়েছেন, 7 জন। শোক প্রকাশ করছি বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে। আর আপনাদের টোটাল এই পর্যন্ত চিকিৎসক আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু 565 জন। আমি 23 এপ্রিল পরিসংখ্যান দিয়েছিলাম না, 565 জন। আর হলো নার্স আক্রান্ত সংখ্যা 345 জন। আমরা প্রথম থেকেই বলে আসতেছি আপনার এই সংখ্যাটি আপনার ধীরে ধীরে বাড়তেছে। এই সংখ্যার হারটা, আপনার চিকিৎসকদের আক্রান্ত হওয়ার হারটা ধীরে ধীরে বাড়তেছে। এই বাড়ার একটাই কারণ হলো আমাদের দরকার হলো কোয়ালিটি পিপিই। বারবারই একটা কথা বলে আসছি, এই কোয়ালিটি পিপিই যতক্ষণ না পর্যন্ত ইনশিওর করা হবে ততক্ষণ আপনার চিকিৎসক আক্রান্তের হারটা বাড়তে থাকবে। আমরা সবসময় এই কথাটা বলে আসছি যে হলো চিকিৎসকদের কোয়ালিটি পিপিই সরবরাহ করতে, এবং এই ক্ষেত্রে বেসরকারি হসপিটালে আপনার আক্রান্ত আপনার 200-র উপরে, 200-র কাছাকাছি বা 200-র উপরে। বেসরকারি হাসপাতালে আপনার কোন ধরনের পিপিই কতজন আক্রান্ত হয়েছে? নিরুপম দাস, কতজন চিকিৎসক আক্রান্ত হয়েছে? মোট চিকিৎসক আক্রান্ত 565 জন। 565 আজকে সকাল 11টা পর্যন্ত। আজকে সকাল 11টা পর্যন্ত 565 জন আক্রান্ত চিকিৎসক। আপনারা যে সুরক্ষা পোশাকের কথা বলে আসছেন বিভিন্ন সময়, কিন্তু সেখানে সংকটটি কি, সমস্যাটি কোথায়? যে কেন আমরা যারা করোনা যোদ্ধা রয়েছে, আপনারা যারা ফ্রন্ট লাইন যোদ্ধা রয়েছেন, যারা আমাদের সেবা প্রদান করবেন, তাদের এই টানাপোড়েনের
বিষয়টি কেন? আসলে আমরা কথাটা বলছি, আমরা বলছি না, আমরা বলছি কোয়ালিটি পিপি। আমরা বলছি না হলো হলো পিপির কথা, আমরা বলছি কোয়ালিটি পিপির কথা এনশিওর করতে হবে। কোয়ালিটি মিন্স হলো একটা পিপিতে অনেকগুলো অনেকগুলো অংশ থাকে, গগলস থাকে, মাস্ক থাকে, আপনার কভারঅল থাকে। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে মাস্ক। আপনার মাস্কটা যদি আপনার হলো এন্ট্রি পয়েন্ট যদি আপনি যদি সিকিউর করতে না পারেন, আপনার কোনো ফ্রন্ট লাইনকে আপনি সিকিউর করতে পারবেন না ইনফেকশন থেকে। আমরা কোয়ালিটি পিপির কথা সবসময় বলে আসতেছি, এখনো বলছি যে কোয়ালিটি পিপি আমাদের এনশিওর করতে হবে। আদার্স ফ্রন্ট লাইনাররা এভাবেই আক্রান্ত হবে। যে যে 7 জন দেখছেন, 7 জন তো আপনার ফ্রন্ট লাইনার ছিল, ওনারা তো মৃত্যুবরণ করেছেন। তাহলে আপনি বলেন যে কোয়ালিটি পিপিটা সরবরাহের সংকটটি কোথায়, সমস্যাটি কোথায় হচ্ছে? বারবার বলা হচ্ছে, শুধু আপনারাই বলছেন না, অন্যান্য চিকিৎসকরা বলছেন যে কোয়ালিটি পিপিতে দেওয়া হোক। এবং আমরা মাঝখানে আমরা দেখেছি N95 এর প্যাকেটের ভিতরে একটি নর্মাল মাস্ক দেওয়া হয়েছে, এবং অন্যান্য সুরক্ষার যে পোশাকগুলো আছে সেগুলো অনেক ভেজাল আছে, 2 নম্বরই আছে, যেটা কথ্য ভাষায় এরা কোট আনকোট সবকিছু আছে। তাহলে সংকটটি কিছু আপনারা জানানোর পরও কেন এটি হচ্ছে না? এখন এখন সরকার থেকে যেটা করা হচ্ছে, লোকালি আপনার হলো এমএসআর এর মাধ্যমে আপনার বলা হচ্ছে কোয়ালিটি পিপি আপনার সরবরাহ করতে। সরকারি হাসপাতালগুলোতে আপনার যদি আপনার সরকার বরাদ্দ দিয়েছে, যেন আমি একটু কোভিড হাসপাতাল দায়িত্বে আছি, আপনার দায়িত্ব আপনার ওইখানে হাসপাতালের জন্য বরাদ্দ দিয়েছে আপনার হলো 30 লক্ষ টাকার মতো। আপনার বলেছে আপনার হলো এমএসআর এর মাধ্যমে লোকালি আপনার হলো কোয়ালিটি পিপি সংগ্রহ করতে। কিন্তু আমাদের সমস্যাটা হলো আপনার এই পিপি গুলো আপনার কোয়ালিটি পিপি গুলো কোনোভাবেই পৌঁছাচ্ছে না। এখানে মাঝখানে সাপ্লাই চেইনে বিশাল একটা গ্যাপ আছে। আপনি সাপ্লাই চেইনের সমস্যা, ধন্যবাদ। আমি সাপ্লাই আবারও চেইনে আসবো বিশাল আপনার কাছে। সমস্যা। মুখলিসুর রহমান, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এবং আমরা জানতে চাই যে বাংলাদেশের পুলিশের 2 লক্ষ সদস্য বাংলাদেশে আছে, এবং তারা দিন রাত কিন্তু পরিশ্রম করছে। লাশ দাফন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সমস্ত কাজ, এবং কি ডক্টর নার্সে পৌঁছে দিতে থেকে শুরু করে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে থেকে শুরু করে, হেন কোনো কাজ নেই যে তারা কাজের সাথে সম্পৃক্ত নেই। এবং এর ভিতরেই প্রায় আমি আগে বলেছি 854 জন আক্রান্ত হয়েছেন, 5 জন মারা গেছেন। তাহলে তাদের সুরক্ষার বিষয়টি নিয়ে কেন ভাবা হচ্ছে না, যারা অত্যন্ত অনিবার্য অংশ বর্তমান মহামারীতে আমাদের সমাজে? দেখুন, যে এই মহামারীটির প্রাদুর্ভাব সারা পৃথিবী জুড়ে একসাথে আক্রমণ করেছে, এটা এটা এই পৃথিবীর জন্য, এই মানব সভ্যতার জন্য, এই মানব বসতির জন্য একটি অভাবিত পূর্ব ঘটনা। এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি সমস্ত মানব জাতি কখনো সম্মুখীন হয়নি, এটা মুখোমুখি কখনো হয়নি। এমন একটি অবস্থা সারা পৃথিবী জুড়ে এই চলার পরে আমাদের এখানে সেটা কোনো না কোনো ভাবে আক্রমণ করেছে। এবং যেহেতু এটা একটা অশরীরী, এটা প্রেতাত্মার মতো মানুষের অজান্তে প্রাণ হরণকারী একটি শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে, এটার সাথে সম্মুখ সমরে কোনোভাবেই পেরে ওঠার কোনো কলাকৌশল, কোনো যন্ত্রপাতি মানুষের হাতে নাই। ফলে যে যেভাবে পাচ্ছে সেটা সেইভাবে মোকাবেলা করার চেষ্টা করছে। বাংলাদেশ পুলিশ এই করোনা মহামারীতে নিজেদের দায়িত্ব পালন করতে গিয়েই এই মহামারী আক্রান্ত লোকদের মুখোমুখি হয়েছে। এমন নয় যে তারা চিকিৎসা দিতে গিয়েছে। চিকিৎসকরা যেমন প্রথম সারিতেই আছেন, প্রথম ধাক্কাটা তাদের উপর, পুলিশকেও তেমনি ভাবে জনসমাগমের মধ্যে তাদেরকেও একটি প্রাথমিক ধাক্কার মুখোমুখি হতে হয়েছে। এই যে এই যে কনফ্রন্টেশন, এই যে যুদ্ধ, এই যুদ্ধের অভিজ্ঞতা তার কখনোই ছিল না। কখনোই সে আইন শৃঙ্খলা রক্ষা কাজে ব্যবহৃত হয়ে এইভাবে একটা অদৃশ্য শক্তির সাথে মোকাবিলা করবে, এটার জন্য তারা কখনোই প্রস্তুত ছিল না। যেহেতু এই ভাইরাসটি দেখা যায় না, ছোঁয়া যায় না, এটা অনুভব করা যায় না, সেই কারণেই অনেক সময় দায়িত্ব পালন করতে গিয়ে তারা হয়তো বুঝে উঠতে পারেনি যে কিভাবে দায়িত্বটা প্রাথমিক অবস্থায় পালন করলে তারা এই আক্রান্তের হাত থেকে সংখ্যাটা অনেকখানি কমিয়ে নিয়ে আসতে পারতো। আক্রান্ত একটি সংখ্যা আপনি বলেছেন 800-র উপরে। এই তারা যখন দায়িত্বগুলো পালন করে রাস্তায়, তখন থেকে লক্ষ্য করছিলাম যে ভাইরাসের যে চরিত্রগত বৈশিষ্ট্য, সে যেভাবে একজনের কাছ থেকে আরেকজনের শরীরে গিয়ে প্রবেশ করে, এটা যদি স্পর্শের জায়গাটা যদি আমরা নিবারণ না করতে পারি, স্পর্শের জায়গা থেকে যদি দূরে চলে না আসতে পারি, তাহলে যে আক্রান্ত হয়েছে সে এটাকে আরেকজনের গায়ে ছড়াবে, এটা খুবই স্বাভাবিক।
কিন্তু যেহেতু এটার পূর্ব অভিজ্ঞতা পুলিশের ছিল না, তারা ঠিক বুঝে উঠতে পারে নাই যে এই একটু একটু ছোঁয়া লাগলে কি হবে, কিছু হবে না, হয়তোবা আমার কিছু হবে না, অন্য কারো এই রোগ দ্বারা আক্রান্ত হবে, আমি বেঁচে বেঁচে যাব। তারা জনসমাগমে গিয়েছে, তারা মানুষকে বাড়ি ঘরে কখনো কখনো বল প্রয়োগ করে তাদের পাড়া মহল্লায় ঘর বাড়িতে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে, মানুষের স্পর্শ লেগেছে। এই করতে করতে গিয়েই কিন্তু তাদের আক্রান্ত হওয়ার একটা একটা বড় সংখ্যা। জনাব মুখলেসুর রহমান, আমি বলতে চাচ্ছি যে আপনি বললেন যে এটি একটি অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছেন এবং অভিজ্ঞতা কারোই ছিল না, কিন্তু সুরক্ষার বিষয়টা কি আমাদের জানা ছিল না? যে আমরা দেখছি যে যারা পথে প্রান্তরে যে সমস্ত পুলিশ সদস্যরা কাজ করছেন, তাদের অনেকের মাস্ক নেই বা নিম্নমানের মাস্ক তারা পড়ছে, তাদের হাতে গ্লাভস নেই বা অন্যান্য সুরক্ষা সামগ্রী নেই। সেই জায়গাটিতে কেন কাজ করা গেল না বা কেন করা হচ্ছে না? এবং আরেকটি প্রশ্ন আপনাকে, যে আপনি জানেন যে আজকে কিন্তু 668 জন আক্রান্ত হচ্ছে এবং আমরা যে পূর্বাভাসগুলো পাচ্ছি, যদি এই মে মাসে এই ধরনের ভাবে চলতে থাকে তাহলে 50,000 ছাড়িয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি আক্রান্ত হতে থাকে পর্যায়ক্রমে, তাহলে কি অবস্থা দাঁড়াবে? দেখুন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ যদি ক্রমান্বয়ে আক্রান্ত হতে থাকে, তাহলে তাদের ভিতরে এক ধরনের ভীতি ছড়িয়ে যাবে এবং সেই ক্ষেত্রে তাদের ভিতরে একটা অনীহা চলে আসতে পারে। আপনি যে প্রশ্নটি করেছেন যে তাদেরকে যথাযথভাবে সুরক্ষার ব্যবস্থাটি দেওয়া যায়নি কেন, যথাযথভাবে সুরক্ষার ব্যবস্থাটি দেওয়া যায়নি এই কারণেই যে যে ধরনের ভাইরাস প্রোটেকশনের জন্য যে ধরনের পোশাক প্রয়োজন, সেই ধরনের পোশাক পর্যাপ্ত পরিমাণে হয়তো আমাদের ছিল না। প্রথমেই দরকার ছিল যারা এই রোগটার চিকিৎসা করবেন, চিকিৎসক সমাজ এবং চিকিৎসার সাথে যারা সংযুক্ত আছেন, তাদের কি প্রথম এই পিপিই গুলো দেওয়া দরকার ছিল এবং সেই সাথে যারা যারা একেবারেই সংক্রমণ নিরোধ কাজে রাস্তায় দায়িত্ব পালন করছিলেন, তাদেরও সেটা দরকার ছিল। কিন্তু এটা আমরা একটা শর্টেজ আমরা সবসময় দেখেছি। একটা যথাযথভাবে যে পরিমাণে এই পিপিই গুলো পাওয়া দরকার ছিল, সেই পিপিই গুলো প্রাথমিক অবস্থায় সরবরাহ করা সম্ভব হয় নাই। যেহেতু এটা আগে থেকেই কখনোই এদেশে ছিল না বা পৃথিবীতে ছিল না, সে কারণেই এই ধরনের ব্যবস্থা আমাদের নেওয়া সম্ভব হয় নাই। কিন্তু মানে এই তথ্যের যুগে যেখানে আবার তথ্য আছে, আমরা জানি চীনের অভিজ্ঞতা জানি বা অন্যান্য দেশের অভিজ্ঞতা আমরা জানি, যেখানে কি ধরনের মাস্ক পরা প্রয়োজন আছে প্রোটেকশনের জন্য, সুরক্ষা, এই তথ্যগুলো জানার পরেও কেন সেই জিনিসগুলোকে বাস্তবায়ন করা গেল না? সেখানে যেটি ডক্টর নিরুপম দাস বলেন যে সাপ্লাই চেনের ভিতরে সংকট আছে। আপনি কি মনে করেন যে সাপ্লাই চেন যারা মধ্যস্বত্বভোগী আছে, এই ধরনের কোনো বিষয় কি আছে এখানে? আপনি কি মনে করেন? দেখুন, আমি বলবো যে এটা পূর্ব অভিজ্ঞতার অভাব যাই থাকুক না কেন, সর্বক্ষেত্রেই একটি ব্যবস্থাপনার একটা শৈথিল্য কিংবা একটা দুর্বলতা কিন্তু এখানে দেখা গিয়েছে। আমাদের যতটুকু না রিসোর্সের অভাব ছিল, যতটুকু না অর্থকরীর অভাব ছিল, তার থেকে বেশি আমরা লক্ষ্য করেছি যে একটা ম্যানেজমেন্টের জায়গায় যে প্রাথমিক অবস্থায় কাদের পিপি লাগবে, কারা কারা ফ্রন্ট লাইনে যাবে, তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে, কত লোক এখানে প্রাথমিক অবস্থায় কাজ করবে, কারা পিছনে থাকবে, প্রথম সারি আক্রান্ত হয়ে গেলে দ্বিতীয় সারি কিভাবে কাজ করবে, তৃতীয় সারি কিভাবে কাজ করবে, এবং এই ইকুইপমেন্ট গুলো কোথায় কোথায় কিভাবে সাপ্লাই হবে, হাসপাতাল কিভাবে বিভক্ত হবে, হাসপাতালের কোন অংশটি কোভিড এর জন্য ডেডিকেটেড থাকবে, কোন অংশটি সাধারণ রোগীর জন্য ডেডিকেটেড থাকবে, কোন সাধারণ রোগী লুকিয়ে লুকিয়ে কোভিড নিয়ে সাধারণ ফিজিশিয়ানের যাচ্ছে, সেগুলোর জন্য আলাদা করে চিহ্নিতকরণ, কোভিড-19 পরীক্ষা করার সংখ্যাটা বাড়ানো, এই সমস্ত কিছুর মধ্যেই এবং সেই জায়গাতেও পুলিশের একটা ভূমিকা ছিল। পুলিশকেও রাস্তায় নেমে দায়িত্ব পালন করতে হয়েছে এবং তাদেরকেও সেগ্রিগেট করা হয়তো কখনো কখনো দরকার পড়তো যে হ্যাঁ, এরা প্রাথমিক লাইনে যাবে, এরা দ্বিতীয় লাইনে থাকবে, এরা তৃতীয় লাইনে থাকবে, একজন এক সারি আক্রান্ত হলে যেন দ্বিতীয় সারি এখানে গিয়ে তাদের অবস্থানটা নিতে পারে। কিন্তু এটা আমার কাছে মনে হয়েছে যে পুলিশের কাছে প্রাথমিক অবস্থায় পিপিই দেওয়া সম্ভব ছিল না, কারণ প্রথম চাহিদাটাই ছিল হাসপাতাল, ডক্টর এবং তাদের আশেপাশে যারা থাকেন স্বাস্থ্যকর্মী, তাদের এটা প্রথম দরকার ছিল। তারপরে সাথেই হয়তো একই সাথে হয়তো পুলিশেরও দরকার ছিল, পুলিশেরটা সেইভাবে অনুভূত হয় নাই। এই কারণেই যে তারা পিপিই পরে দায়িত্ব পালন করতে গেলে হয়তো তাদের একটা অদ্ভুত কোনো কিছু দেখাবে, তাদের যে একটা ইউনিফর্ম
অবস্থায় তাদের দায়িত্বটা পালন করে, সেই অবস্থায় হয়তো তাদেরকে দেখা যাবে না। মানুষ যেভাবে পুলিশকে দেখে অভ্যস্ত সেভাবে হয়তো পুলিশকে দেখা যাবে না। নানান কিছু, এবং একসাথে এতগুলো মানুষকে 2-2.5 লক্ষ 2 লক্ষ পুলিশ সদস্যকে এই লোক জায়গায় প্রশিক্ষণ দেওয়া, এটা একটা প্রশিক্ষণের বিষয় আছে। না, আমি বলতে চাইছিলাম যে সুরক্ষার যে সরঞ্জাম সে প্রশ্নে আমি আবারও আপনার কাছে আমি আসবো। জনাব মকবুল রহমান, এই পর্যায়ে যাচ্ছি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ শহীদুল্লাহ। আপনি বলুন যে যেখানে বারবার বলা হচ্ছে ডাক্তারের পক্ষ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি প্রণোদনা ঘোষণা করেছেন, কিন্তু ডাক্তার বলেছেন যে আমরা প্রণোদনা চাই না, আমাদের সুরক্ষা দেওয়া হোক, আমাদের কোয়ালিটি অর্থাৎ গুণগত মানসম্পন্ন পিপিই দেওয়া হোক এবং অন্যান্য সরঞ্জাম দেওয়া হোক। কিন্তু যখনই কেউ কথা বলছে তখন আপনারা হচ্ছে বিএমএ থেকে বলেছেন যে 4 জন ডাক্তারকে শোকজ করা হয়েছে, এমন একটা অবস্থা বিরাজ করছে। কেন জিনিসটি সমাধানে আসা যাচ্ছে না, বা কেন এমন অনেকে বলছেন যে ব্যবস্থাপনা হজরল অবস্থা বিরাজ করছে? আসলে আজকে আপনাকে ধন্যবাদ। আজকে যে সময় আপনার সাথে কথা বলছি ঠিক সেই সময় বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 10,000 ছাড়িয়ে গেছে, অর্থাৎ 10,041। আজকে নতুন আক্রান্তের সংখ্যা 688, গতকাল ছিল 665। অর্থাৎ ডে বাই ডে কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা আমাদের 2জন চিকিৎসককে আমরা হারিয়েছি করোনা হিসাবে, যারা আপনি শুরুতে বলছিলেন যে গরিবের বন্ধু একজন চিকিৎসক, গতকাল মনিরুদ্দিন, এবং গতকাল আমরা প্রফেসর মনিরুজ্জামান, দেশের রিনাউন্ড হেমাটোলজিস্ট, এবং সাথে আমাদের একজন কর্মী সেলিম আকন্দ, যিনি কাজ ছিলেন নারায়ণগঞ্জে সদর হাসপাতালে। পাশাপাশি আমাদের চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট সহ আজকে প্রায় আক্রান্তের সংখ্যা প্রায় 1,000-এর কাছাকাছি। আবার কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন যে প্রায় 800 বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে, এবং 5 জন ইতিমধ্যে করোনা যোদ্ধা হিসাবে শহীদ হয়েছেন। আমরা চিকিৎসক কর্মী এবং পুলিশ সদস্য বা যারা বিবরণ করেছেন তাদের কামনা করি। তো কথা হলো যে আমরা শুরুতেই যখন প্রথম চায়নাতে যখন কোভিড-19 শনাক্ত হলো, তারপর থেকে আমরা কিন্তু সময় পেয়েছিলাম প্রায় 2 মাসের বেশি। তো যে সময়টা পেয়েছিলাম এই সময়ের মধ্যে আমরা শুধুমাত্র টেলিভিশনে কিন্তু একটাই দেখে আসছিলাম, একটা নিউজ, যে আমাদের সার্বিক প্রস্তুতি আছে, কিন্তু প্রস্তুতির একটা সংজ্ঞা কিন্তু আছে, মানে ডেফিনেশন অফ প্রিপারেশন, যেটা বলতে সেটা কিন্তু পরবর্তীতে আমাদের পরিলক্ষিত হয়নি। এক্ষেত্রে আমরা অনেক অবস্থাপনা ছিল, যেমন কোভিড হাসপাতাল আলাদা হয় নাই। ডাক্তার শহীদুল্লাহ, একটা হচ্ছে ব্যবস্থাপনার দিকে আপনি বলছেন, কিন্তু আমি যদি সরাসরি বলি যে কোয়ালিটি, যেটা ডাক্তার নিরুপম দাস বলবার চেষ্টা করেন যে কোয়ালিটি, এবং অনেক ডাক্তার বলবার চেষ্টা করছে চিকিৎসক, এবং অনেকেই রিপোর্ট হচ্ছে যে কোয়ালিটি জিনিস সাপ্লাই দেওয়া হচ্ছে না, যেই কথা বলছে তাকে বদলি করা হচ্ছে কিংবা ওএসডি করা হচ্ছে। তাহলে এটি কেন ঘটছে? আপনারা একটি সংগঠন হিসেবে কি এ ব্যাপারে কিনে আপনাদের কোনো উদ্যোগ নেই বা কোনো করবার কিছু নেই? ঠিক 4 জন নয়, 5 জন চিকিৎসককে তাদেরকে সাসপেন্ড করার একটা প্রজ্ঞাপন নিশ্চয়ই আমরা সবাই দেখেছি, এবং আপনারা দেখেছেন যে বিএমএ মহাসচিবের মহোদয়ের মাধ্যম দিয়ে আমরা কিন্তু এটা প্রতিবাদ জানিয়েছি লিখিতভাবে, এবং আমরা সচিব বরাবর এটা আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি, এবং কড়া প্রতিবাদ জানানোর পরে একটা তদন্ত কমিটি হয়েছে। আশা করা যায় যে এই যে 5 জন ডাক্তারকে সাসপেন্ড করার যে অর্ডার হয়েছিল, আশা করি সেটা আমরা বাতিল হবে, এবং আমরা সেটাই প্রত্যাশা করি। পাশাপাশি আমি যেটা বলছিলাম যে শুরুতেই কিন্তু ঠিক কিন্তু বাংলায় পিপি পৌঁছায় গেছে। যেটা নিরুপম যেটা বলছিলেন যে ঠিক কোয়ালিটি পিপি দরকার, আমি এটার সাথে একমত যে কোয়ালিটি পিপি অবশ্যই থাকতে হবে, তা না হলে কিন্তু করোনা প্রতিরোধ করা যাবে না। ঢাকা ইউনিভার্সিটির একটা নিশ্চয়ই একটা পরিসংখ্যান যদি আপনি দেখে থাকেন, যে ঢাকা ইউনিভার্সিটি বলছে সারা বাংলাদেশে এখনো 25% চিকিৎসক পিপি কিন্তু পায়নি, আবার 40% নার্স কিন্তু এখনো পিপি পায়নি। এটাই কিন্তু বাস্তবতা। আমি মনে করি যে কোয়ালিটি পিপি
অবশ্যই প্রোভাইড করতে হবে ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট সহ সকল স্বাস্থ্যকর্মীর কাছে কোয়ালিটি পিপি পৌঁছে দিতে হবে। এটা এটা বিএমএ বরাবরই দাবি করে আসছে, এখনো দাবি করছি, এবং বিএমএ পক্ষ থেকেও কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা ব্রাঞ্চে এবং ঢাকা শহরে প্রায় 23টা হাসপাতালে আমরা পিপি কিন্তু আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা এখনো সে ব্যাপারে কাজ করে যাচ্ছি। কিন্তু আরেকটা বিষয়, আপনি যদি বলেন যে ব্র্যাক ইউনিভার্সিটি জেমস পি গ্র্যান্ড স্কুল অফ পাবলিক হেলথ এবং বেসরকারি একটি প্রতিষ্ঠান যেটা পাবলিক হেলথ ওয়াচের 60 জন ডাক্তারের উপরে জরিপ করেছে, তারা বলেছে যে আমরা প্রধানমন্ত্রী ঘোষিত চিকিৎসার যে প্রণোদনা আমরা তার চেয়ে বেশি চাচ্ছি পিপি। কিন্তু এত কিছু বলার পরেও আমি সেই জায়গাটাই আসতে চাচ্ছি, এত কিছু বলার পরেও কেন এই সংকটটি সমাধান করা যাচ্ছে না এবং কোয়ালিটি পিপি দেওয়া যাচ্ছে না? সময় তো আছে, যেটি চায়না থেকে বা অন্য বিদেশ থেকে কিন্তু অতি সহজেই এই বিষয়গুলো নিয়ে এসে আমাদের ডাক্তার দেওয়া যেতে পারে, কিংবা সংশ্লিষ্ট যারা কাজের সাথে সম্পৃক্ত তাদের দেওয়া যেতে পারে। তাহলে কেন এখনো দেওয়া যাচ্ছে না? কেন? আপনার এই কথার সাথে আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে কোয়ালিটি পিপি, কোয়ালিটি মাস্ক বা কোভিড হাসপাতালে কিন্তু ইতিমধ্যে প্রোভাইড করা হয়েছে। শুরুতেই অব্যবস্থাপনা ছিল, এটা স্বীকার করি, কিন্তু কোভিড হাসপাতাল, কিন্তু নন কোভিড হাসপাতাল যেগুলো আছে এখন সেখানে কিন্তু ডাক্তার শহীদুল্লাহ, আমি একটু জানাতে চাই যে 16 এপ্রিল আবু তাহের, যিনি নোয়াখালী বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজে আছেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আমার ডিপার্টমেন্টে কেউ একটিও N95 K95 FFP2 পাইনি, তাহলে স্বাস্থ্য সচিব কেন মিথ্যাচার করলেন এবং তিনি কেন মিথ্যাচার করেছেন, এবং তিনি কিন্তু আর এর ভিতরে ওএসডি হয়ে গিয়েছেন আমরা জানি। তাহলে বিষয়গুলো কি দাঁড়ালো? না, শুরুতে N95 এই স্ট্যান্ডার্ড মাস্ক কিন্তু আসলে পেরিফেরিতে এখনো পর্যন্ত পৌঁছাইছে, এটাও আমি মনে করি না। আমি কিন্তু বলছি যে কোভিড হাসপাতাল যেগুলো ডেডিকেটেড সেখানে N95 মাস্ক কিন্তু বা তার N95 না হলেও সমমানের মাস্ক যেমন FFP2 বা KN95 মাস্ক কিন্তু অলরেডি পৌঁছে গেছে। আপনি এটি কবে পৌঁছেছে? তাহলে এতগুলো যে ডাক্তার সংক্রমিত হলো, এতগুলো স্বাস্থ্যকর্মী সংক্রমিত হলো কেন হলো, এবং তারা কেন এখন দাবি করছে যে এগুলো পৌঁছে নেই, কোয়ালিটি জিনিস পৌঁছে নেই? সেটি তার প্রমাণটা কি আছে? আমার কথাটা বুঝতে পারেন নাই। আপনি কথা বুঝতে, আমি বলছি কোভিড ডেডিকেটেড হসপিটাল যেগুলো, যেমন কুয়েত মাতৃ হসপিটাল, তারপরে হচ্ছে কুমিটোলা জেনারেল হসপিটাল, ডেডিকেটেড কোভিড হসপিটালে কিন্তু কোয়ালিটি পিপি পৌঁছে গেছে। আপনি যদি খেয়াল করেন, আমাদের যে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মী যারা আক্রান্ত হলেন তাদের মধ্যে আপনি যদি একটা পরিসংখ্যান নেন যে কোভিড হাসপাতালে কর্মরত অবস্থায় কতজন পজিটিভ হলেন শনাক্ত হলো, আর যারা নন কোভিড অর্থাৎ জেনারেল হসপিটালে বাংলাদেশের পেরিফেরিতে অন্যান্য হাসপাতালে যারা কাজ করেন সেখানে কত পার্সেন্ট হলো, আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জেনারেল হসপিটাল মানে কোভিড হাসপাতালে এটা। ধন্যবাদ ডাক্তার শহীদুল্লাহ, আমরা আলোচনা প্রায় কাছাকাছি সময় চলে এসেছি। আমরা যদি একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, আমরা একটা কথা বলতে যাচ্ছি এখানে। জি ডাক্তার নিবন্ধ, আপনি বলুন। আমি একটা কথা বলতে যাচ্ছি, এখানে আপনার হলো বিডিএফ এর একটা নিজস্ব জরিপ ছিল। জরিপে আপনার দেখা গেছে আপনার 80% আপনার বেসরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলোতে কোনো ধরনের পিপি পৌঁছায়নি। অনলি 20 থেকে 30% ওটা পিপি পেয়েছে বেসরকারি হাসপাতালে। ডাক্তার নিপা, আপনি একটু দূরে থেকে কথা বললে ছবিটা ঠিক মতো আসবে। জি জি, আপনার 70 থেকে 80% বেসরকারি হাসপাতালে কোনো ধরনের পিপি পৌঁছায়নি, কোনো ধরনের পিপি ওরা প্রোভাইড করেনি। বেসরকারি হাসপাতালে সরকার পৌঁছাবে না। আর এটা হলো আপনার 70 to 80%। জেমস প্রি গ্রান্টের যে আপনার হলো জরিপের সাথে আমি দ্বিমত পোষণ করছি। এটা 25%, এটা আরো অনেক বেশি। বেসরকারি হাসপাতালগুলোতে অবস্থা আরো ভয়াবহ। বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক আক্রান্তের সংখ্যা 200-র অধিক, আর নন কোভিড হাসপাতালে চিকিৎসক আক্রান্তের সংখ্যা 562 জন আজকে সকাল 11টা পর্যন্ত। কোভিড হাসপাতালে 3 জন। কোভিড হাসপাতালে আপনার কোয়ালিটি পিপিএ কি? কোয়ালিটি পিপিএ আপনার কোয়ালিটি পিপিএ এর কথা কোভিড হসপিটালগুলোতে আপনার হলো বিভিন্ন জায়গা থেকে সাপ্লাই হয়তো গেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কোয়ালিটি পিপিএ যায়নি এখনো। বাংলাদেশে শুধুমাত্র কোভিড হাসপাতাল কয়টা আছে? বাংলাদেশে কোভিড হাসপাতাল কয়টা আছে? নন কোভিড হাসপাতাল কয়টা আছে? কিন্তু ডাক্তার শহীদুল্লাহ, আপনি যদি বলবার থাকে সংক্ষেপে বলেন। উনি বলছেন যে কোয়ালিটি পিপি যায়নি কোভিড হাসপাতালগুলোতে, আপনি যদি সংক্ষেপে বলেন। আপনার কথাটা বুঝতে পারতেছেন না। আমি বলছি যে হলো কোভিড হাসপাতালগুলোতে আপনার আক্রান্ত সংখ্যা 3 জন, আর নন কোভিড হাসপাতাল আক্রান্তের সংখ্যা 562 জন এই সকাল 11টা পর্যন্ত। আপনার সেটা আপনার কোয়ালিটি পিপি আপনার কোভিড হাসপাতালগুলোতে পৌঁছাইছে। আমার কথাটা আপনি খেয়াল করেন, পৌঁছাইছে, কিন্তু সেটাও আপনার পর্যাপ্ত না। বারবার বলতেছি কথাটা পর্যাপ্ত না। বাংলাদেশে কোভিড হাসপাতাল কয়টি আছে?
কিন্তু নন কোভিড হাসপাতালে চিকিৎসকটা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এর সাথে আপনার বেসরকারি হাসপাতালগুলো তো আছে, বেসরকারি হাসপাতালে তো পিপিই এর কোনো বালাই তো নাই, তাদের তো বেতন তো দেওয়া হচ্ছে না, আপনার বেতন ভাতা থেকে শুরু করে তাদের পিপিই দেওয়া হচ্ছে না। একটা বেসরকারি হসপিটালে বলছে যে একটা পিপিই দেওয়ার জন্য পিপিই যে দাম, ওই দামটা আপনার বেতন থেকে কেটে নিবে। তাহলে আপনারা দেখেন বাংলাদেশের বেসরকারি খাতে আপনার চিকিৎসা দিচ্ছে আপনার 50,000-এর উপরে চিকিৎসক। এই বেসরকারি খাতে যদি এই অবস্থা হয়, তাহলে আপনার এই বেসরকারি খাতে যদি এই অবস্থা হয়, আপনার পুরা বেসরকারি খাতটাই আপনার ইন্ডিকেট করে। আমরা সরকারি চিকিৎসক আমরা আছি মাত্র 20 থেকে 25,000 সরকারি চিকিৎসক। এর মধ্যে আপনার এদের মধ্যে আপনার ডিস্ট্রিবিউশন সাপ্লাই চেনে এদের মধ্যেই সমস্যা। আমরা বেসরকারি হাসপাতালের মধ্যে কিছুই নাই, কিন্তু ওরা চিকিৎসা দিচ্ছে। নির্বাণ, আমরা আলোচনা শেষ করেছি। আপনি বলেন তাহলে কি ঘটতে পারে যে ক্রমাগত ভাবে যে কোভিড রোগীর সংখ্যা বাড়ছে, আমরা গত 7 দিনের স্ট্যাটিস্টিক্স অনেক বেড়ে চলেছে, কি ঘটতে পারে? আপনি যদি 10-20 সেকেন্ডে বলুন নিরুপম দাস, আপনি বলুন, তারপরে আমি আর দুজনের কাছে যাব। তাহলে কি ঘটতে পারে, দেশে কি ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করছে? আমরা এখন তো বলছি যে সব জায়গায় সরকারি বেসরকারি এটা ভেদাভেদ না করে সব জায়গায় আপনার মানসম্মত পিপিই সাপ্লাই দেওয়া হোক, এবং আপনার প্রতিটা হাসপাতালে ট্রায়াল সিস্টেম এস্টাবলিশ করা হোক। এই দুইটা জিনিসের দাবি আমরা প্রথম থেকেই করছি। আর প্রণোদনা বা ঝুঁকি ভাতা সব ক্ষেত্রেই আপনার চিকিৎসক মানেই আপনার ঝুঁকিতে থাকবে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক। আমরা এটা দাবি করব, বিএমএ সম্মানিত দপ্তর সম্পাদক এটা দাবি করব যে প্রণোদনা বা ঝুঁকি ভাতা যেটাই হোক, এটা সরকারি বেসরকারি চিকিৎসকরা যাতে সমানভাবে পায়, এবং সবাই যেন আপনার কোভিড আপনার করোনার রোগী চিকিৎসার ক্ষেত্রে যেন সমান আপনার সুবিধা পায়, সরকারি হোক বা বেসরকারি হোক। এক্ষেত্রে যেন কোনো ধরনের ডিসক্রিমিনেশন না থাকে। ধন্যবাদ আপনাকে। আমি বলে যাচ্ছি, আপনি 20 সেকেন্ডে বলুন ডাক্তার শহীদুল্লাহ, আপনি এ প্রসঙ্গে কি বলবেন? আপনার কি বক্তব্য আছে? আমরা একদম শেষ প্রান্তে আছি আলোচনা। আমরা ডক্টর নিরুপম কিন্তু স্বীকার করেছেন যে কোভিড হাসপাতালে আক্রান্তের সংখ্যা কম, অর্থাৎ কোভিড হাসপাতালগুলোতে ডেডিকেটেড পিপি বা ভালো মানের পিপি কিন্তু পৌঁছে গেছে। এক, 2 নম্বর হচ্ছে সরকারি এবং বেসরকারি চিকিৎসককে আলাদা করার সুযোগ নাই। ইতিমধ্যে আমাদের মহাসচিব মহোদয় একটি চিঠি দিয়েছেন সচিব বরাবর যে যদি প্রণোদনা দেওয়া হয় তাহলে সরকারি এবং বেসরকারি হাসপাতাল ডাক্তার চিকিৎসক সকল স্বাস্থ্যকর্মীকে সমানভাবেই তার মান অনুসারে দিতে হবে। এটা কিন্তু আমরা দাবি অলরেডি জানিয়েছি লিখিত হবে, এবং সেই লিখিত কপিও আমাদের কাছে আছে। আর পাশাপাশি আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ এখনো পর্যন্ত সমস্ত হাসপাতালে ফ্লু কর্নার তৈরি করা হয় নাই। আমি মনে করি যে খুব দ্রুত ফ্লু কর্নার তৈরি করে সেখানে ট্রায়াল তৈরি করে চিকিৎসার ব্যবস্থা করে যারা ধন্যবাদ শহীদুল্লাহ, অনেক এন্ডলেস আলোচনা। জনাব আপনি সংক্ষেপে বলেন যে এই যে বাংলাদেশে যে পরিমাণ রোগীর সংখ্যা বাড়ছে, কোভিড রোগীর সংখ্যা, এবং সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে, অর্থাৎ বিভিন্ন প্রাইভেট হাসপাতাল বিভিন্ন জায়গায় যদি রোগীরা যায় তারা চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে, কোভিড এর ভয়, অর্থাৎ করোনা আক্রান্ত কিনা এমন চিকিৎসা সেবা পাচ্ছে না। তাহলে বাংলাদেশের অবস্থা কি অপেক্ষা করছে? এবং একটি পরিসংখ্যান বা একটি গবেষণা বলা হচ্ছে যে বাংলাদেশে 50% লোক আক্রান্ত হতে পারে। তো আমাদের ফ্রন্ট যোদ্ধা যারা আছেন, সম্মুখ সমরে যারা আছেন, তারাই যদি বিপদগ্রস্ত হন তাহলে কি হবে? সংক্ষেপে বলবেন আপনি। দেখুন, আমাদেরকে শুধু যে কোভিড এর আক্রান্ত হলে সেই রোগীর চিকিৎসা পরিচর্যা এবং কোভিড আক্রান্ত হতে পারি এই ভয়ে আমাদেরকে নিজেদের নিরাপত্তা নেওয়া, সেটাই তো শুধু নয়। যারা গতানুগতিক রোগে আক্রান্ত হচ্ছেন তাদের তো চিকিৎসা দরকার। কোভিড রোগে যে যত রোগী না মারা যাবেন তার তো বেশি মানুষ তো অন্যান্য রোগে আক্রান্ত হয়ে, 100 রকমের রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যেতে পারে, তাদেরও তো ট্রিটমেন্টের জরুরি ভাবে দরকার। আমরা পুলিশের ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে যে অন্য কোনো রোগে তাকে হাসপাতালে স্থানান্তর করা যাচ্ছে না, কোনো হাসপাতাল তাকে নিচ্ছে না, তেমন সময় পুলিশকে হস্তক্ষেপ করে সেই রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তো অনেকগুলো কাজ একসাথে পুলিশ এসে গিয়েছে। মানুষকে দূরে রাখা, মানুষকে ঘরের ভিতরে রাখা, মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা, মানুষের খাদ্য পৌঁছে দেওয়া, মানুষের হাসপাতালে পৌঁছে দেওয়া, মানুষের জন্য ত্রাণ পৌঁছে দেওয়া, কখনো কখনো কবর ভরা, কখনো কখনো জানাজায় অংশগ্রহণ করা, কখনো কখনো তাদেরকে দাফন কাফন করা, এমন অনেকগুলো বিষয়, মানবিক বিষয় পুলিশের সামনে এসে হাজির হয়েছে। যখন আপনি যে শুরু করেছিলেন যে স্টোরি দিয়ে যে মানবিক বিপর্যয় হয়েছে, পুত্র পিতার দাফনে যাচ্ছে না, বা প্রতিবেশী দাফন ফেলে রেখে মানুষকে রাস্তায় ফেলে রাখছে, কিংবা একজন হিন্দু মানুষের সৎকারের জন্য
একজন মুসলমান মানুষকে তার সরকার কার্য সম্পাদন করতে হচ্ছে। এই যে একটা বিপর্যয়কর অবস্থা, এখানে আমাদেরকে অবশ্যই ব্যক্তি নিরাপত্তা, ব্যক্তি দূরত্ব এবং সামাজিক দূরত্বটা মানতেই হবে। এটা মে মাসটা পাড়ি দিতে হবে কোনো না কোনো ভাবে, এবং শক্তি প্রয়োগ করে হলেও, বল প্রয়োগ করে হলেও, এবং এই কাজটি পুলিশকে অবশ্যই করতে হবে, পুলিশের নিজের নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষের নিরাপত্তার জন্য। ধন্যবাদ মোকলেছুর রহমান। 10 সেকেন্ড একটু সময় নিতে চাচ্ছি। জি দাদা বলুন। জি, আমরা গতকাল একটি নোটিশ দেখেছিলাম যে হলো বেসরকারি মেডিকেল কলেজের আপনার ডাক্তারদের আপনার হলো কোনো বেতন বোনাস দেওয়া হবে না। আজকে আবার বলা হয়েছে বেতন বোনাস সম্পূর্ণভাবে দেওয়া হবে। আমরা এটা দাবি করছি যে হলো বেসরকারি হাসপাতালে চিকিৎসকরা সব সময় নিগৃহীত, তাদেরকে যেন এই সময়ে এই দুঃসময়ে যেন অন্তত পক্ষে তাদের যে ন্যায্য বেতন আর বোনাস, ঈদের বোনাসটা যেন আপনার প্রোভাইড করা হয়। এটা হলো সরকার আপনার মালিক পক্ষের কাছে আমাদের বিনীত অনুরোধ। ধন্যবাদ নিরুপমা দাস, ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শেখ শহীদুল্লাহ, ধন্যবাদ মোকলেছুর রহমান আমাদের সময় দেওয়ার জন্য, ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই সময় অনুষ্ঠানটি সপ্তাহের শনি, রবি, সোম এবং বৃহস্পতিবার সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন।